সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, জাতীয় সংসদ নির্বাচন, ভোট কেন্দ্রের নিরাপত্তায় অস্ত্রের পাশাপাশি পুলিশের কাছে থাকবে বডি অর্ন ক্যামেরা। দায়িত্বে থাকবেন সেনাবাহিনীর 1 লাখের বেশি সদস্য, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা থাকবেন। অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র বেশি ঢাকায়। গণভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। খেলাপি ঋণ বেড়ে এখন 6.5 লাখ কোটি টাকা। লকারের সোনা কি শেখ হাসিনার হলফনামায় দেখানো হয়েছিল? পলক স্টাইল প্রকল্পে এবার যুব উন্নয়ন অধিদপ্তরে। বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা। আমার দেশ, ভোটের সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি। ইসির চিন্তায় রয়েছে 5 ও 12 ফেব্রুয়ারিও। তফসিল হতে পারে 7 বা 8 ডিসেম্বর। পুলিশে বড় পরিবর্তন। কে হলেন কোন জেলার এসপি? অগ্রণী ব্যাংকে হাসিনার লকার, সোনালঙ্কার ছাড়াও মিলেছে হীরা মুক্তা সহ দামি পাথর। করাল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুরল 2000 ঘর, নিঃস্ব শত শত বাসিন্দা। দৈনিক ইত্তেফাক, নির্বাচনী প্রশাসন সাজাচ্ছে সরকার। লটারিতে পদায়ন 64 এসপির, ওসিদেরও পদায়ন হবে লটারিতে। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে জালিয়াতি, শেখ হাসিনা পুতুল ও জয়ের মামলার রায় আজ। শেখ হাসিনার স্বর্ণের বৈধতা যাচাই করা হচ্ছে। শেখ কামালের আংটিসহ রেহানা, পুতুল ও জয়ের অলঙ্কারও রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন, জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয়, ঢাকা শীর্ষে জাকার্তা। নজিরবিহীন আগুনে পুড়ল হংকংয়ের 7 বহুতল ভবন। 36 জনের মৃত্যু, নিখোঁজ 279। সমকাল, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা। ঢাকায় চাপ কমাতে না পারলে জাতীয় উন্নয়ন আটকে যাবে। অধ্যাপক আদিল মোহাম্মদ খান। 20টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর। তারেক রহমান ভোটার হননি, দেশে ফিরবেন মধ্য ডিসেম্বরে। 166 ইউনো বদলি, পরিপত্র মানা হয়নি। নির্বাচিত সরকারের জন্য অশনি সংকেত, লুটপাটে বিধ্বস্ত ব্যাংক খাত। 6,45,000 কোটি টাকার রেকর্ড খেলাপি ঋণ। হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, পূর্ণাঙ্গ রায় প্রকাশ, কপি পেয়েছে প্রসিকিউশন। স্বর্ণালঙ্কার লুকাতেও সিদ্ধহস্ত হাসিনা। নির্বাচনকালীন প্রশাসন সাজানো শুরু। লটারিতে 64 জেলায় এসপি, 166 উপজেলা ইউএনও। রাজুকের প্লট দুর্নীতি, আজ হাসিনা, জয় ও পুতুলের 3 মামলার রায়। মানব জমিন, করাইল বস্তিতে কেন বারবার আগুন? নিঃস্ব 1,500 পরিবার। নির্বাচনী রদবদল, প্রথম লটারিতে এসপি পেল 64 জেলা। ডিআইজি হলেন 33 পুলিশ কর্মকর্তা। 166 জেলার নতুন ইউএনও। হাসিনাকে ফেরতের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। ঠাকুরগাঁয়ে বাউল শিল্পীদের উপর ফের হামলা। ব্যবসা মন্দা, আয় নেই, করে ভাটা। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে ভারত। খেলাপি ঋণে, খেলাপি ঝড়ে বিপন্ন ব্যাংক খাত। নির্বাচনী প্রশাসন সাজাচ্ছে সরকার। লটারিতে 64 জেলার নতুন এসপি, 166 ইউএনও। প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ। যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, সিইসি। দেশের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত সক্রিয়, তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, হাসিনাকে ফেরত পর্যালোচনায় ভারত। মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলেন আইনজীবীরা। প্লট দুর্নীতি মামলার রায় আজ। ব্যাংকের ভোল্টে সোনার ভান্ডার নিয়ে তোলপাড়। দেশের বিরুদ্ধে চক্রান্ত এখনও থেমেনি, তারেক রহমান। প্রতীক নিয়ে বিপাকে ছোট দলের বড় নেতারা। 25 বছরের সর্বোচ্চ খেলাপি ঋণ। নয়া দিগন্ত, পাহাড়সম খেলাপি ঋণ। হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। লকারে 832 ভরি সোনা। দুদক বলছে
অংশীদার রেহানা ও পুতুল, হাসিনার সোনার মালিকানা ঘিরে প্রশ্ন। গণভোট, অধ্যাদেশে কোনো ভোটের ফল আগে দেয়া হবে বলা হয়নি। লটারিতে ৬৪ জেলায় নতুন এসপি নিয়োগ। দনিকিন ক্লাব, বিদেশি কোম্পানির হাতে নিউমোরিং পানগাঁও বন্দর ইজারার বৈধতা নেই। মেধাবী যোগ্যতার বদলে পাতানো লটারি, জামাতপন্থীদের নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন। একই দিন গণভোট ও নির্বাচনী চ্যালেঞ্জ, ইসিকে নির্বাচন প্রচারণায় জোর দেওয়ার পরামর্শ কমনওয়েলথের। সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাতে পারেনি স্বরাষ্ট্র উপদেষ্টা। করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ। ঢাকার জনসংখ্যা প্রায় ৩,৬৬,০০,০০০। বণিক বার্তা, বাংলাদেশের খেলাপি ঋণের হার বিশ্বে এখন সর্বোচ্চ। মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, শেখ হাসিনাকে আপিল করতে হবে ৩০ দিনের মধ্যে। ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর। নাগরিক সেবা, পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা সব ক্ষেত্রে তলানিতে। নিউ এজ, ঢাকা ইমার্জেস অ্যাজ সেকেন্ড পপুলার সিটি ইন ওয়ার্ল্ড। ইকোনমিস্ট ফর ডিক্লারেশন to check influx. NPL surges threatens economy. Experts, Bangladesh among top countries for highest defaulted loan ratio. Government awaits India response for Hasina extradition. Delhi examines request. Hundreds living under open sky. Coral slam fire. The Daily Star, government reshuffles SPs in all districts ahead of polls. Manual lottery draws, mixed reactions. Bad loans continue to break records. Government promotes transfer 826 charges in a day. দর্শক, আমরা তখন শুনছিলাম সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। স্যার, আজকের যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোর বেশিরভাগ পত্রিকায় যে খবরগুলো গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, আজকের যে পত্রিকার শীর্ষ সংবাদ যেগুলো গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য। যেমন নির্বাচনী যে প্রশাসন সরকার সাজাচ্ছে, সেটা খুব গুরুত্ব সহকারে বিভিন্ন পত্রিকা আসছে। পাশাপাশি খেলাপি ঋণের যে বাড়ছে, যেটা প্রায় আমাদের ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো পত্রিকা আজকে ছাপা হয়েছে। পাশাপাশি হাসিনাকে ফেরত পাঠানোর যে পর্যালোচনা করছে ভারত, সেই বিষয়টা আছে। এছাড়া ঢাকা দ্বিতীয় জনবহুল শহর বর্তমানে এবং প্রথম হওয়ার যে পথে জাতিসংঘের প্রতিবেদন, সেই বিষয়টিও গুরুত্ব সহকারে আজকের বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে। তো আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অনেক পত্রিকা আজকে সেটা সংবাদও করেছে যে সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি হতে পারে। এছাড়া ৫-১২ অনেকে করছে, সেটা তফসিল ৭-৮ও ঘোষণা হতে পারে। এবং এই সরকার নির্বাচন করার জন্য, অর্থাৎ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে প্রশাসন সাজানো হচ্ছে, অর্থাৎ কিছুদিন আগে আপনার জেলা প্রশাসকে বদলি করা হলো, গতকালকে ৬৪ জেলায় এসপি যে রদবদল করা হলো লটারির মাধ্যমে, বিষয়গুলো কীভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। সামনে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, এটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত একটা বড় ঘটনা। এই জন্যে গত প্রায় ২০ বছর যাবৎ নির্বাচন, সত্যিকারের অর্থে নির্বাচন, মানুষের প্রাণের দাবি যেটা, বহু প্রতীক্ষিত নির্বাচন, সেটা হয়নি। এবং এই ২০-২৫ বছর যাবৎ কেউ কিন্তু ভোট দিতে পারেনি। আমরা যারা অপেক্ষাকৃত বয়োবৃদ্ধ, হয়তো আমাদের জীবনে আমরা অনেকবারই ভোট দিয়েছি, কিন্তু যারা তরুণ ভোটার, তারা তাদের বয়স যখন 18 হয়েছে তখনই তারা ভোটার হয়েছে। এবং তখন থেকে তাদের খুব আশা আকাঙ্ক্ষা যে তাদের পছন্দ মতো তাদের একজন মনোনীত মানে প্রার্থীকে তারা সিলেক্ট করবে, প্রার্থীকে ভোট দিবে, কিন্তু সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে। এখন যদি এই সামনে যেটা আসছে, এখানে তো যারা এটা পরিচালনা করবেন, অর্থাৎ বর্তমান সরকার, তাদের তো কোনো রকমের কোনো নিজস্ব কোনো মতো মানে মত বা অভিমত বা ধরুন নিজস্ব কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। তাদের কাজ হচ্ছে তারা রেফারি এবং লাইন্সম্যানের মতো
তারা খেলাটা চালিয়ে যাবেন, পরিচালনা করবেন। খেলোয়াড় যারা, তারা যাতে সুন্দরভাবে নিয়মকানুন মেনে চলে, এবং এই এবংটা বেশি গুরুত্বপূর্ণ আমার মতে। হাজার হাজার মানুষ যারা গ্যালারিতে বসে আছে, খেলা দেখতে এসছে, সমস্ত কাজকর্ম ফেলে খুব মানে আনন্দিত চিত্তে আসছে, তারা যাতে আনন্দটুকু পায়, তারা যাতে খেলাটা সুন্দরভাবে হয়, সেখানে আমাদের উচিত, বর্তমান সরকারের বিশেষ করে আর কি, সাধারণ দর্শকরা অর্থাৎ সাধারণ নাগরিকরা যাতে তারা কোনো মতেই বঞ্চিত না হয়, আশাহত না হয় ভোটাধিকার থেকে, সেদিকে খেয়াল রাখা। তো এখন আসি আসল কথায়, সেটা হচ্ছে ওইদিকে কি যাচ্ছি আমরা এখন? আজকে নভেম্বর মাসের, আজকে বোধহয় 25 তারিখ, তাই না? 25 তারিখ। তো ডিসেম্বর, জানুয়ারি, এই ধরুন আড়াই মাস, 2 মাস, আড়াই মাসের মতো আছে। এই আড়াই মাস সময়ের মধ্যে তো কোনো রকমের কোনো মানে অভিযোগ বা কোনো সমালোচনা ইত্যাদি হওয়া উচিত না। সব শুনশানভাবে সুন্দরভাবে চলছে, এই কথাটাই সবাই আশা করে বলা হবে। কিন্তু কেন যেন আমার কাছে মনে হয় একটু ডিমেতে তেলাভাবে চলছে। এই জন্য বলছি, কতগুলো পদক্ষেপ সরকারের অবিলম্বে নিতে হবে, বরং এটা বিলম্বিত হয়ে গেছে। সেটা কি, যারা যে সমস্ত দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেই সমস্ত দলগুলোকে নিয়ে আলাপ আলোচনা করে তারপরে একটা কতগুলো নিয়মকানুন এবং কতগুলো বিধি ইত্যাদি প্রণয়ন করা, এবং সবচেয়ে বড় কথা জনমনে যাতে আস্থা সঞ্চারিত হয় সেটা করা। সেই কাজটা যেন কোথায় দেখি না তো। স্যার, এই যে আপনার রদবদল যেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, তারপর অনেক রাজনৈতিক দলের সাথে তো বসছেন, সেটা কি না? রদবদল তো হচ্ছে প্রশাসনিক রদবদলের কথা বলছেন। প্রশাসনিক রদবদল তো এটা একটা স্বাভাবিক ঘটনা। নির্বাচন কেন্দ্রিক তো স্যার এখন নির্বাচনে আগে বিশেষ করে হয়, সত্যি কথা ঠিকই আছে, কিন্তু ওই লটারি করে করতে হবে, করতে হবে, এইগুলা আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটু বেশি মানে বাড়াবাড়ির মতো আর কি, বা অভিনবত্ব, বেশি রকমের অভিনবত্ব। কি করতে পারতো এটার দরকার নেই। বরং যারা এটা করবেন, প্রশাসনের উচ্চতম পর্যায়ে যারা কর্তা ব্যক্তি আছেন, আমি উপদেষ্টা বা মন্ত্রী এদের কথা বলি না, আমি বলি যারা আমার মতো সারা জীবন প্রশাসনে চাকরি করেছেন বা এই রদবদল হেনতেন ইত্যাদির দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারা তো জানেন, তারা তো অভিজ্ঞ লোক, কি করে বাছাইটা করতে হয়, কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়। এই যে সেই চাকরিতে যখন ঢুকেছি, আজ থেকে তো 60-70 বছর আগের কথা, তখন থেকে আমরা এসসিআর নামক, কেমন, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, এসসিআর, বার্ষিক গোপনীয় রিপোর্ট বা এই ধরনের বিশেষ রিপোর্ট এগুলোর সঙ্গে পরিচিত। আমরা যাচাইয়ের ক্ষেত্রে এগুলোকে আপনার গুরুত্ব দিয়ে তখন এই যাচাইটা হতো। সরি, যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এই এসিআরটা দেখে যাচাই বাছাই, হ্যাঁ, যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এগুলো আছে। এছাড়াও বিভিন্ন রকমের বিশেষ রিপোর্ট ইত্যাদি ইত্যাদি। আর সব সরকারেরই বিভিন্ন এজেন্সি থাকে, এজেন্সি রিপোর্ট থাকে। অমুক জেলার অমুক অফিসার সাহেব বা অফিসারগণ এরা এই কাজ করছেন। পাবলিকে হয়তো এত কিছু খবর রাখে না, কিন্তু যাদের রাখার কথা সেই বিশেষ এজেন্সিগুলা, তারা তো জানেন, তারা নিশ্চয়ই ফিট করেন সরকারকে, এবং সরকারের উচিত এই সমস্ত কিছু নিয়ে ব্যবস্থা নিয়ে। স্যার, অনেকে এই নির্বাচন ঘিরে অনেকে শঙ্কার কথা এখন পর্যন্ত বলে আসছেন, সামনে নির্বাচন, দেশি বিদেশি চক্রান্ত, এবং তারেক রহমানও এই কথাটা বলেছেন, আজকে পত্রপত্রিকা বিষয়টা এসেছে। এই যে এখন যে রদবদল আপনি যে কথাটা বলছেন, এতে করে কি শঙ্কা হওয়ার মতো এই আড়াই মাস পরে যে ইলেকশন ঘিরে? না, এই যে শঙ্কা প্রকাশ, এটা স্বাভাবিক। ওই যে বলে না, ঘর পুরা গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, তো আমাদের হয়েছে সেই ব্যাপার। অতীতে কেউই আর কি, নিকট অতীতে বিশেষ করে কোনো সরকার আর আওয়ামী আমলে কোনো এগুলোর তো প্রয়োজনই ছিল না। সেখানে তো কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা যে ক্ষমতাটা রাখেন, আর কেউ রাখেন না, কোনো কারো রাখার কথা না। সেই ধরনের ব্যাপার সেবার চলতো। যে আমি বলিয়েছি,
আমি বলছি এটা এরকমভাবে হতে হবে, এরকমই হতে হবে। কোনো রাখেন আপনার নিয়ম কানুন আর রাখেন এই সমস্ত আইন কানুন আর তো এটা তো না, এটা তো হওয়া উচিত না। আমি আমার প্রশাসনিক অভিজ্ঞতা থেকে বলছি যে যতক্ষণ পর্যন্ত যে কোনো সরকার, সেটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক বা নির্বাচিত সরকারই হোক, সেটা কোনো রাজনৈতিক সরকার হোক আর অরাজনৈতিক সরকারই হোক, যে কোনো সরকার যতক্ষণ পর্যন্ত আইন কানুন বিধিবিধানের প্রতি সর্বতভাবে নিবেদিত না থাকবে এবং সেই মোতাবেক যতক্ষণ পর্যন্ত প্রশাসন না চালাবে তখন কিছু হবে না, আর সেটা দৃশ্যমান হতে হবে। ধন্যবাদ স্যার। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে বিষয়টিও গুরুত্ব দিয়ে বিভিন্ন পত্রপত্রিকা আজকে এসেছে, সেটা হচ্ছে হাসিনাকে ফেরত পর্যালোচনায় ভারত এবং বাংলাদেশের যে চিঠিরা ভারতে পাঠানো হয়েছে এবং তাদের যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রীর যে মুখপাত্র রণধীর জসওয়াল, উনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশে পাঠানোর চিঠি তারা পেয়েছেন, সেটি এখন পর্যালোচনা করে দেখা হচ্ছে। পাশাপাশি আজকে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, পুতুল এবং জয় তাদের বিরুদ্ধে একটি মামলা, সেই মামলার রায় হওয়ার আজকে তারিখ রয়েছে। এছাড়া ব্যাংকে যে ভোল্টে যে সোনার ভান্ডার পাওয়া গেছে এবং সেখানে অনেক পত্রপত্রিকা নিউজ করেছে, সেখানে হীরাও নাকি ছিল, আরও কিছু বিষয় ছিল, মুক্তটুক্ত ছিল, এই বিষয়গুলো আসছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে যে ভারত এখন পর্যালোচনা করছে আসলে সেখানে? দেখুন, হাসিনা বাংলাদেশের সম্পদ বা হাসিনা বাংলাদেশের আপদ, যেটাই হোক বাংলাদেশের, এখানে ভারতের কোনো ভূমিকা থাকার কথা না। ভারতের কাছে হাসিনা একজন বাংলাদেশি নাগরিক এবং সাবেক প্রধানমন্ত্রী বা একটা বড় দলের নেত্রী ইত্যাদি ইত্যাদি হতে পারে, কিন্তু ওই যে বললাম সম্পদই হোক আর আপদই হোক, গর্বের ব্যাপারই হোক বা বিচারাধীন একজন আসামি হোক, এটা বাংলাদেশের ব্যাপার। ভারতের এটা যখনই বাংলাদেশ থেকে যখন তাদের কাছে চাওয়া হয়েছে যে আমাদের নাগরিককে ফেরত দেন, উনি আসছেন না, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, বা যাই হোক আমাদের প্রশাসনিক কারণেই হোক, রাষ্ট্রীয় প্রয়োজনে হোক, তাকে বাংলাদেশ ফেরত দেন, তখন সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া উচিত ছিল। না দিয়ে এই যে কালক্ষেপণ করা হচ্ছে, এতে কি হচ্ছে? দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। এবং বিশেষ করে দুই দেশের সম্পর্কের কথা যখন বলা হয়, তখন আমি আমার সারা জীবনের সরকারি চাকরির অভিজ্ঞতা এবং কিছুদিন কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে বলছি, সম্পর্ক মানে কি? সম্পর্ক ওই অমুক দেশের সচিবালয় আর তমুক দেশের কার্যালয়, এগুলার যে সম্পর্ক, বা অমুক দেশের নেতৃবৃন্দ আর ওই, সেটা নয়। সম্পর্ক হচ্ছে মানুষে মানুষের। আমার দেশের 18-19 কোটি মানুষ এখন, তারা কি মনে করে, আর তোমার দেশের যে 100-150 কোটির মতো বোধহয় মানুষ, তারা কি মনে করে, সেটাই হচ্ছে সম্পর্ক। এটাতে তো তিক্ততার সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। বলে এই দেখো, আমরা সবাই জানি যে উনি নির্দোষও হতে পারেন, দোষীও হতে পারেন, কিন্তু আমরা সবাই জানি যে ওনার বিচার হোক বা যাই হোক সেটা বাংলাদেশে হতে হবে, অন্য কারোর প্রতিবেশী হোক আর সেই দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র বা কি বলে ব্রিটেন বা অন্য কোনো দেশ, তাদের কিছু করার নেই। কিন্তু এইখানে যে এই গড়িমসি করা হচ্ছে আর এক ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে, এটাতে তিক্ততাটা বাড়ছে। যে আর বাংলাদেশের জনগণ এমনি বিভিন্ন কারণগুলো সবাই জানে, ফেলানি হইতে শুরু করিয়া ওই গঙ্গার পানি আর অমুক পানি তমুক পানি ইত্যাদি সব কিছুই জানি আমরা জানি বাংলাদেশে কেমনে করে পেঁচাইয়া কষাইয়া চিপাইয়া মারিতে হয়, ইয়া আমরা গত 50-60 বছর ধরে দেখে আসছি। তো অতএব আর মানুষের মন বিষাক্ত করবেন না, আমার বিনীত আরজ। ভারতের মহাপ্রভুগণ, আপনারা ভুলে যান প্রভুত্বের দিন চলে গেছে। এখন উই আর এট পার, উই ওয়ার এট পার, উই আর নাও এট পার, অ্যান্ড ইন ফিউচার অলসো উই উইল অলওয়েজ রিমেইন এট পার, কারণ আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। ধন্যবাদ স্যার। আরেকটি খবর, সেটা হচ্ছে খেলাপি ঋণ বেড়ে এখন প্রায় 6.5 লাখ কোটি টাকা, এবং এর বেশিরভাগ খেলাপি হচ্ছে রাষ্ট্র মালিকানাধীন যেসব ব্যাংক, সেই ব্যাংকগুলো। এবং ব্যাংকাররা যেটা বলেছে, যেটা নিউজ হয়েছে, খেলাপি ঋণের এই চিত্র আগের সরকারের আমলের অনিয়ম দুর্নীতির। এই বিষয়ে স্যার একটু শুনবো। না, আগের সরকার আমলে যাই হোক, কিন্তু এই সরকারও তো হাঁটি হাঁটি পা পা করে করে কিছু তো বয়স বেড়েছে। এবং
এই এবংটা ভাই একটু আমি জোর দিয়ে বলতে চাই যে এই সরকারের কতগুলা গুণ দেখে আমরা আকৃষ্ট হয়েছি। এখনো আমাদের মোহ কাটে নাই। এখন পর্যন্ত আমার অন্তত ব্যক্তিগতভাবে যথেষ্ট আস্থা আছে তাদের উপরে দায়িত্বগুলো ঠিক। তারা এই খেলাপি ঋণের ব্যাপার গত এই 1 বছর 1.5 বছর তো হয়ে গেল বোধ হয়, এই ধরুন কী করেছেন বা কী সাফল্য দেখিয়েছেন। অথচ প্রফেসর ইউনূসের মতো বিশ্বখ্যাত ব্যক্তি এবং যিনি এই কি বলে ব্যাংকের ঋণ টিন এই সমস্ত ব্যাপারে একজন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, তার নেতৃত্বে এবং তার সঙ্গে যারা আছেন, তার উপদেষ্টারা বা অন্যান্য যারা আছেন, তারা কেন অন্তত পক্ষে গত 1.5-2 বছরের মধ্যে তারা কেন দেখালেন না কিছু সাফল্য, কিছু আলোকপাত করলেন? কেন তাদের সময় বাড়বে? আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, অতীতে যা হয়েছে তার জন্য কাউকে ফাঁসি কাস্টে ঝোলান, আপত্তি নাই, কিন্তু এই সময় এসে কেন বাড়বে, এই সময় এসে কি জন্য বাড়বে, সেটা হচ্ছে প্রশ্ন। ধন্যবাদ স্যার। এখন তো আর আমরা দোষ দিতে পারি না যে অমুক রাজনৈতিক দল বা অমুক কর্মীদের সাহায্য দেওয়া হয়েছে বা এদেরকে ঋণ দেওয়া হয়েছে যাচাই বাছাই ছাড়াই, আর এর মধ্যে সকলের ভাগ ছিল, পলিটিক্যাল প্রেশার ছিল, আর 10 আনা 6 আনার কথাটা ভুলে যান কেন? যাহারা ঋণ টিন দেন তারা যে ধোয়া তুলসী পাতা তা তো না, একদম যে ধোপার দোকান থেকে ড্রাইভার। তার মানে হচ্ছে স্যার যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে এখনই চলছে, সেটা একদম শেষ দিকে আমরা আরো কিছু বিষয় টাচ করতে চাই। সেটা হচ্ছে করাইল বস্তি যে অগ্নিকাণ্ডের ঘটনা। কোনটা? করাইল বস্তি, যেটা স্যার 2000 পরিবার দৃশ্য, এবং এই 2 বছরে 4বার এই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো, বারবার এই আগুন, অনেকে বলছে এটার পিছনে রয়েছে আধিপত্য এবং কি বলে দখলের যে ভাগ সেটা। আচ্ছা, এই করাইল বস্তির এবারকার যে আগুন, এটা এই প্রথম নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, মনে হচ্ছে যেন আবহমান কাল ধরে চলে আসছে। আচ্ছা, এটা না হয় অতিশয়োক্তি হয়ে গেল, অন্তত পক্ষে বছরে তো একবার করে হচ্ছে। আজকে করাইল না হোক, আরেকদিন আরেক জায়গায় হচ্ছে। তো এখন এটার কারণটা তো অনুসন্ধান করে একটা স্থায়ী কিছু করা উচিত। একটা আগুন লাগলো আর তদন্ত কমিটি আর ফায়ার সার্ভিসেরা বলে দিল শেষ, একদম ওখানে এটা হওয়া উচিত না। এটার একটা রীতিমতো বিশেষজ্ঞ মতামত নেওয়া উচিত এবং ভালো করে স্টাডি করে একটা উচ্চ পর্যায়ের একটা বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি করে দেন না কেন, এবং বলুন না কেন আপনারা প্লিজ একটা ভালো স্টাডি করুন তো ভাই, যে এই বস্তিগুলাতে এত যে আগুন লাগে। হ্যাঁ, তাদের অনেক রকমের দুর্বলতা আছে, তারা কি করে তাদের কি বলে কুপিটা জ্বালাবে কীরকম করে, বা হারিকেন ল্যান্টন কীভাবে জানাবে, কিংবা তাদের সুইচটা ঠিক আছে কিনা, এগুলো তারা জানে না। বেশিরভাগ গিয়ে দেখুন ওই বাড়িতে হয়তো একটা কানেকশন নিয়ে রাখছে অবৈধ, ওই এগুলো থেকে আগুন টাগুন লাগে। তো এগুলার একটা উচ্চ পর্যায়ের একটা স্টাডি হওয়া উচিত, বিশেষজ্ঞ দেওয়া উচিত, যাতে এই আগুনের পুনরাবৃত্তি আর না ঘটে। স্যার, একদম শেষ দিকে আরেকটা দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদনে বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর এখন ঢাকা, অর্থাৎ প্রথম হওয়ার পথে জাকার্তা রয়েছে, এবং এখন ঢাকার জনসংখ্যা প্রায় 3.5 কোটি, 50 সাল নাগাদ সেটা 5.5 কোটিতে গিয়ে ঠেকবে। অর্থাৎ ঢাকার উপর চাপ কিন্তু একেবারে কমানো যাচ্ছে না। ভাই, শুনে খুব খুশি হলাম না যে দ্বিতীয় বৃহত্তম নগরী। খুশি হওয়ার কথা স্যার, এটা তো না। আমি সেটাই বলছি না, যদি আমাদের নাগরিক সুযোগ সুবিধা, আমাদের যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাটের অবস্থা, গাড়ি ঘোড়া চলার অবস্থা যদি ভালো থাকতো তাহলে তো খুশি হতাম নিশ্চয়ই যে আমরা দ্বিতীয় বৃহত্তম আমাদের এখানে। কিন্তু আপনি যে কাপটার মধ্যে আপনার সে মনে করুন যতটুকু পানি আসবে, যতটুকু পানি থাকবে, তার চাইতে 1.5 গুণ 2 গুণ পানি আপনি ঢালবেন, রাখবেন এবং আশা করবেন যে একটু উপচে পড়বে না। এটা তো বোকামি, এটা তো হতে পারে না। এবং তাই হচ্ছে। নিউ ইয়র্কের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু তার ফেসিলিটিও সেরকম বেশি, এবং তার নতুন নতুন যদি জনসংখ্যা আরও বাড়ছে তো বটেই, সবখানেই বাড়ছে, তারা সেভাবে ফেসিলিটি। আমি আমার পুরানো জনসংখ্যা আজ থেকে মনে করুন সে 20 বছর 25 বছর আগে বা স্বাধীনতার পরে যে জনসংখ্যা ছিল তার চাইতে 10 গুণ 20 গুণ বেড়ে গেছে।
অথচ আমার ফ্যাসিলিটি কিছু বাড়ে নাই। আমার যাতায়াত ব্যবস্থা, আমার সেই মান্ধাতার আমলের রিক্সা এবং আমার রাস্তাঘাট সেরকমই রয়ে গেছে। রাস্তাঘাট তো একদমই বাড়েনি, বরং দখল হয়েছে। দখল হয়েছে, হ্যাঁ, ফুটপাত দখল হয়েছে, রাস্তাঘাট দখল হয়েছে, এবং আইন কানুন মেনে কেউ, এবং যারাই আসে তারাই এই ফুটপাতটাকে তাদের আয়ের একটা বড় উৎস হিসেবে, বড় উৎসব। তো এইগুলো দেখা উচিত। এখন কি বলবো বলেন, বললে পরে মনটা খারাপ হয়ে যায়, কারণ বর্তমান যে সরকার, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, বেচারারা তাদের একটা মিশন নিয়ে আসছেন যে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণে চলে যাবে। মানলাম, কিন্তু তার মধ্যেও আপনারা অন্তত বীজটা অন্তত বপন করে দিয়ে যান, পথটা লিখে দেন যে এই চারা গাছটা লাগালাম বা বীজটা লাগালাম, এটার মধ্যে পরিচর্যা আপনারা পরে এসে করবেন। সেই লক্ষণও তো দেখি না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।